আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে এসএসসি রসায়ন অধ্যায় 6 এর চট্টগ্রাম বোর্ড 2024 সালের একটি সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে এই চট্টগ্রাম বোর্ডের পুরো সৃজনশীলটা সমাধান করে দিব ইনশাআল্লাহ। তোমরা দেখতে থাকো ইনশাআল্লাহ। এরকম টাইপের অন্যান্য সৃজনশীল গুলো যেগুলো আছে এটা সহ, আর এই সৃজনশীলগুলো নিয়ে কোনো ভীতি থাকবে না। তো দেখো, চট্টগ্রাম বোর্ড 2024 এর ক নম্বর প্রশ্নটা কি বলছে। ক নম্বরে বলা হয়েছে স্টয়কিওমিতি কাকে বলে। এটা 6 অধ্যায়ের একটি টপিক থেকে কোশ্চেনটা আসা। স্টয়কিওমিতি অর্থাৎ রসায়নের যে শাখায় আমাদের সাধারণত রাসায়নিক বিক্রিয়া ঘটলে দুই পাশে দুইটা পদার্থ থাকে, মাঝখানে সমান চিহ্ন অথবা তীর চিহ্ন ব্যবহার করি। বাম পাশে যে পদার্থগুলো থাকে সেগুলোকে আমরা বিক্রিয়ক বলি, অর্থাৎ যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আর ডান পাশের পদার্থগুলোকে আমরা উৎপাদ বলি, অর্থাৎ যারা বিক্রিয়ার বিক্রিয়কের বিক্রিয়া থেকে উৎপন্ন হয়। সে ধরো এমনিতেই যদি বলা যায়, ধরো এ আর বি এরা বিক্রিয়া করে এ বি উৎপন্ন করলো, সেক্ষেত্রে আমাদের এ আর বি হচ্ছে বিক্রিয়ক, আর ডান পাশে যেটা পাইলাম উৎপন্ন করছে এ বি, এটা হচ্ছে আমাদের উৎপাদ। স্টয়কিওমিতি বলতে আমরা বুঝি বিক্রিয়ক গুলো থেকে কতটুকু উৎপাদ তৈরি হতে পারে, সেটা এ থেকে কতটুকু হলো বা বি থেকে কতটুকু হলো এই পরিমাণটাও বোঝাবে, অথবা এ বি উৎপন্ন করতে কতটুকু বি এবং কতটুকু এর প্রয়োজন এই পরিমাণটাও চাইতে পারে। সেক্ষেত্রে এই বিক্রিয়কের থেকে উৎপাদের পরিমাণ বের করা বা বের করতে বলা, উৎপাদ থেকে উৎপন্ন করতে বিক্রিয়কের পরিমাণ বের করতে বলা বা বের করা, এই হিসাব নিকাশ সংক্রান্ত যে কাজগুলো এগুলোকে বলা হয় স্টয়কিওমিতি। অর্থাৎ আমরা বলতে পারি রসায়নের যে শাখায় বিক্রিয়কের পরিমাণ থেকে উৎপাদের পরিমাণ নির্ণয় করা হয়, অথবা উৎপাদের থেকে বিক্রিয়কের পরিমাণগুলো নির্ণয় করা হয়, তাকে স্টয়কিওমিতি বলে। দেখো আমাদের ক নম্বর প্রশ্ন হলো। এবার খ নম্বরে কি বলছে, কোন যৌগের স্থূল সংকেত ও আণবিক সংকেত একই হবে কি ব্যাখ্যা করো। খেয়াল করে দেখো, এখানে বলছে স্থূল সংকেত ও আণবিক সংকেত একই হবে কি। তো আমাদের এখানে জানতে হবে প্রথমে স্থূল সংকেতটা কি এবং আণবিক সংকেতটা কি। স্থূল সংকেত হচ্ছে যে কোনো একটা যৌগে মৌলসমূহের পরমাণু সংখ্যার অনুপাত। যেমন ধরো আমরা যদি লিখি C6H6, এটা হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজটাকে আমরা এমন করতে পারি, যেহেতু উভয় দিকে পরমাণু সংখ্যা সমান আছে, তাহলে এটাকে আমরা 6 দ্বারা ভাগ করতে পারি। যদি 6 দ্বারা ভাগ করি তাহলে এখানে থাকতেছে 1, এখানে থাকতেছে 1। কত দ্বারা ভাগ করলাম? 6 দ্বারা ভাগ। এবার এখানে আমরা যদি বলি কার্বন ও হাইড্রোজেনের পরমাণু সংখ্যার অনুপাত কত, তাহলে আমরা এখান থেকে বলতে পারি কার্বন হচ্ছে একটা পরমাণু, হাইড্রোজেন আছে একটা পরমাণু, অর্থাৎ এদের পরমাণু সংখ্যার অনুপাত হচ্ছে 1:1। আর পরমাণু সংখ্যার অনুপাত 1 হলে লেখার কোনো প্রয়োজন নেই, আমরা স্থূল সংকেত কিভাবে নির্ণয় করতে হয় সেখানে শিখছি ইনশাল্লাহ। এবার দেখো, তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি CH, অর্থাৎ এটা হলো বেনজিনের স্থূল সংকেত। এটা হলো বেনজিনের স্থূল সংকেত। তো এই বেনজিনের স্থূল সংকেত CH থেকে এখানে দেখতে পাচ্ছি এখানে পরমাণু সংখ্যার এদের অনুপাত হচ্ছে 1:1। এই পরমাণু সংখ্যার অনুপাত সঠিক সংখ্যা না দিয়ে যদি পরমাণু সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করি, তখন এই পরমাণু সংখ্যার অনুপাতটাকেই বলা হয় স্থূল সংকেত। পরমাণু সংখ্যার অনুপাতটাকেই বলা হয় স্থূল সংকেত। এবার আণবিক সংকেত। আণবিক সংকেত কোনটা? এই যে সঠিক পরিমাণটা যেটা ছিল এটা হচ্ছে আণবিক সংকেত। সঠিক পরিমাণটা যেটা ছিল এটা হচ্ছে আণবিক সংকেত। তো পরমাণুতে এখানে কয়টা সংখ্যা আছে? কার্বন আছে 6টা, হাইড্রোজেন 6টা। আর আমরা জানি বেনজিনে 6টা কার্বন এবং 6টা হাইড্রোজেন মিলেই গঠিত হয়। তো যেহেতু এখানে 6টা কার্বন এবং 6টা হাইড্রোজেনই আছে, সুতরাং এটা তার আণবিক সংকেত, সঠিক পরিমাণ দেওয়া আছে। আর আমরা এটাকে ইকুয়েশন করে অর্থাৎ ভাগ করে পাইলাম অনুপাত, পাইলাম 1:1। অর্থাৎ এখানে কার্বন এবং হাইড্রোজেন 1:1 অনুপাতে আছে, যার ফলে আমরা এই অনুপাতটাকে আমরা বলতে পারি হচ্ছে এটা স্থূল সংকেত। তাহলে আমরা কি বুঝলাম? পরমাণুতে সঠিক পরিমাণ যতটা থাকার প্রয়োজন ততটা থাকলে সেটাকে বলা হয় আণবিক সংকেত। আর যদি সঠিক পরিমাণে না থাকে, একটা অনুপাত আকারে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো স্থূল সংকেত। এবার এখানে যদি আমরা 6 দ্বারা এগুলো করে আবার যদি 6 দ্বারা গুণ করি তাহলে কিন্তু আবার
আগের সংকেতটা পেয়ে যাব। স্থূল সংকেত থেকে আণবিক সংকেত নির্ণয় করা যায়, আবার আণবিক সংকেত থেকেও স্থূল সংকেত নির্ণয় করা যায়। তবে আমরা এই যৌগটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে কার্বনের 6টা পরমাণু, হাইড্রোজেনের 6টা পরমাণু আছে। এখানে কার্বনের একটা পরমাণু আর হাইড্রোজেনের একটা পরমাণু আছে, অর্থাৎ এদের আণবিক সংকেত এবং স্থূল সংকেতে একই পরমাণু নাই, ভিন্ন ভিন্ন আছে। তো এখানে আমাদের প্রশ্ন করছে যে স্থূল সংকেত ও আণবিক সংকেত একই হবে কি, ব্যাখ্যা করো। স্থূল সংকেত এবং আণবিক সংকেত যে এরকম আমরা এখানে দেখতেছি একই না ভিন্ন, সবসময় যে এমন হবে তা কিন্তু নয়। কিছু কিছু যৌগের ক্ষেত্রে স্থূল সংকেত এবং আণবিক সংকেতও কিন্তু একই হতে পারে। কিভাবে একই হতে পারে দেখো। দেখো, যেমন ধরো পানি, আমাদের অতি পরিচিত একটি যৌগ পানি। এখান থেকে এটা যদি আমরা অনুপাত নির্ণয় করি, এখানে কিন্তু এটা কোনো গুণিতক নাই বা ভাগ করা যায় এমন না, এটা কিন্তু দুইটাকে ভাগ করা গিয়েছিল 6 দিয়ে, এখানে ভাগ করছি। কিন্তু এখানে এটা হচ্ছে 2, এখানে কিছু নাই মানে 1, এখানে কিছু দেয়া নাই। তার অর্থ কি দাঁড়ায়? তার অর্থ দাঁড়া হচ্ছে এখানে 1 আছে। তো যেহেতু এখানে 1 আছে, এটা 1 আর 2 এটা ভিন্ন, কেউ কারো গুণিতক না, সুতরাং আমরা এখানে কোনো কিছু ভাগ করতে পারছি না। তাহলে আমরা এটার অনুপাত কি পাচ্ছি? অনুপাত পাচ্ছি 2:1, 2:1। এইটার অনুপাত যেহেতু এটার অনুপাত ক্ষেত্রে আমরা পাচ্ছি 2:1, অনুপাত 2:1। আবার সঠিক পরিমাণও কিন্তু 2:1। দেখো, এটার স্থূল সংকেত সঠিক পরিমাণ কি 2, 1 থাকবে, যে হাইড্রোজেন 2টা, অক্সিজেন 1টা, যেটা পাইছি। স্থূল সংকেত যদি অনুপাত করি, যেহেতু ভাগ করা যায় না কোনো সংখ্যা দ্বারা, অনুপাতও কিন্তু আমাদের ওটাই আসবে 2:1। অর্থাৎ আমরা বলতে পারি যে পানির স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই। আবার দেখো আরো আছে, যেমন ধরো সালফিউরিক অ্যাসিড H2SO4, এক্ষেত্রে এটাকে যদি 2 দিয়ে ভাগ করি, এটাকে ভাগ করে যাবে, কিন্তু এখানে যে 1 আছে, এটাকে তো ভাগ করতে হবে, অর্থাৎ এমন সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যাতে 3টা পরমাণুকেই ভাগ করা যায়। তো এটার ক্ষেত্রে, এই হাইড্রোজেনের ক্ষেত্রে আর সালফারের অক্সিজেনের ক্ষেত্রে 2 দ্বারা ভাগ করা গেলেও সালফারের ক্ষেত্রে তো 2 দ্বারা ভাগ করা যায় না। সুতরাং এটার অনুপাতও ওটাই হবে, অর্থাৎ 2:1:4 হবে। অর্থাৎ এটার আণবিক সংকেত H2SO4, স্থূল সংকেতও হবে ওই 2:1:4 করলেও H2SO4। অর্থাৎ এই যৌগের ক্ষেত্রেও স্থূল সংকেত এবং আণবিক সংকেত আমরা একই পাচ্ছি। এই যৌগের ক্ষেত্রেও স্থূল সংকেত আণবিক সংকেত একই পাচ্ছি। এটাতে ভিন্ন ছিল। আরো যেমন আছে, ধরো ইথাইন C2H2, এখানে যদি এটাকে 2 দ্বারা ভাগ করা যায়, এটাকে ভাগ করা যায়, এটাকে ভাগ করা যায়, তাহলে আমরা স্থূল সংকেত পাচ্ছি HCH। তাহলে দেখো, এটার পরমাণু সংখ্যা আলাদা, আবার এটার অনুপাত কিন্তু এটা কিন্তু আলাদা, দেখো 1। তো এমন হতে পারে যে কোনো যৌগের ক্ষেত্রে স্থূল সংকেত এবং আণবিক সংকেত ভিন্ন, যেমন এটার ক্ষেত্রে ভিন্ন, এটার ক্ষেত্রে ভিন্ন। আবার এমনও হতে পারে কোন যৌগের ক্ষেত্রে স্থূল সংকেতও যা, আণবিক সংকেতও যা, স্থূল সংকেতও যা, আণবিক সংকেতও তা, অর্থাৎ ভিন্ন হবে না। এখানে আমাদের প্রশ্ন করছে কোন যৌগের স্থূল সংকেত ও আণবিক সংকেত একই হবে কি, ব্যাখ্যা করো। তাহলে দেখো, আমাদের যেহেতু স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই হতে পারে, সুতরাং আমরা এটা দিয়ে ব্যাখ্যা করব, ওটা দিয়ে নয়। আবার যদি কখনো এরকম বলে যে কোনো যদি যৌগের আণবিক সংকেত এবং স্থূল সংকেত একই নয়, ব্যাখ্যা করো, তখন আমাদের এখানে এটা দিয়ে অথবা এখানে যে কোনো একটা দিয়ে আমরা বলবো যে আণবিক সংকেত দেখো এটা বোঝাচ্ছে, আর স্থূল সংকেত এখানে এটা বোঝাচ্ছে, সুতরাং দুইটা একই নয়, দুইটা ভিন্ন। আবার কখনো যদি এরকম বলে যে একাধিক যৌগের স্থূল সংকেত একই হতে পারে, ব্যাখ্যা করো। অথবা বলতে পারে যে একাধিক যৌগের স্থূল সংকেত একই হতে পারে কি, ব্যাখ্যা করো। হ্যাঁ, আমরা সেই ক্ষেত্রে আনসার দিব যে হ্যাঁ, একাধিক যৌগের স্থূল সংকেত একই হতে পারে। যেমন ধরো C6H6, এটার স্থূল সংকেত কি CH, C2H2 এটার স্থূল সংকেত কি CH। এই দুইটার স্থূল সংকেত কি একই হলো না, একই হলো। সুতরাং আমরা বলতে পারি যে একাধিক যৌগের ক্ষেত্রে তাদের স্থূল সংকেতটা একই হতে। তাহলে দেখো, স্থূল সংকেত এবং আণবিক সংকেত সংক্রান্ত অনুধাবন কোশ্চেনটা আমরা এখন বুঝলাম। ইনশাআল্লাহ আর এখানে কোনো সমস্যা হবে না। এবার দেখো, আমরা গ নম্বর অঙ্কের সমাধান করব। গ নম্বরে কি বলছে, বিকার দুটি দ্রবণকে একত্রে মিশ্রিত করলে, বিকার দুটি দ্রবণকে একত্রে মিশ্রিত করলে যে লবণ তৈরি হয়, যে লবণ, ভালো করে বলছে, এই যে লবণের কথা বলছে, তৈরি হয়, তার মৌলগুলো শতকরা সংযুক্তি নির্ণয় করো। তাহলে আমাদের কি করতে হবে, দুইটা দ্রবণকে যেহেতু একত্রিত করতে হবে, তার মানে এদের বিক্রিয়া ঘটবে। এই বিক্রিয়া আবার লবণ তৈরি, আমরা দেখবো কি হয়। তো দেখো, বিকার এতে আমাদের কি আছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড নিলাম। আর বিকার 2 তে আমাদের কি আছে, নাইট্রিক অ্যাসিড, এদের মাঝে বিক্রিয়া ঘটবে, তাহলে প্লাস নাইট্রিক অ্যাসিড, তীর চিহ্ন দিয়ে কি উৎপন্ন হবে দেখো। আমরা জানি যে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করলে লবণ পানি উৎপন্ন হয়, তাহলে এখান থেকে আমরা বিক্রিয়া করলে লবণ পানি পাচ্ছি। এটা সিস্টেমও করা যাবে, অথবা এই যে প্লাস মাইনাস করে আলাদা করে করতে হবে, মানে করা যাবে। তো দেখো, আমি অ্যাসিড ক্ষার লবণ পানি দিয়ে করাচ্ছি। এখানে আমরা জানি যে হাইড্রোক্সিল আর এই যে হাইড্রোজেন, এটা মিলে পানি হয়, যে এটা বাদ দিলাম। বাদ দিলে আমি এখানে পানির সংখ্যা আমরা জানি H2, এই যে লিখলাম। এবার দেখো কে কে থাকে, ম্যাগনেসিয়াম আর নাইট্রেট, এই দুটাকে একসাথে লিখতে হবে। এই যে ম্যাগনেসিয়াম লিখলাম, নাইট্রেট লিখলাম।
মৌলগুলোকে পাশাপাশি লেখার পরে নিয়ম হলো এদের যোজনী দেখতে হবে। যোজনী যদি একই হয় তাহলে লেখার কোনো প্রয়োজন নেই, আর যদি ভিন্ন হয় তাহলে লিখে দিতে হবে। যেমন ধরো ম্যাগনেসিয়ামের এখানে যোজনী হচ্ছে 2, আর এই নাইট্রেট একটা যৌগমূলক, এর যোজনী কিন্তু 1। তাহলে এর যোজনী 1, এর যোজনী 2, যোজনী ভিন্ন, তাহলে লিখতে হবে। তো এর একজনের যোজনী আরেকজনকে বিনিময় করতে হয়। তো নাইট্রেটের 1 দিব ম্যাগনেসিয়ামকে, আর আমরা জানি যে যোজনী 1 হলে লেখার প্রয়োজন নেই, এই জন্য ম্যাগনেসিয়ামের এখানে 1 লিখলাম না। কিন্তু ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2। এই 2 দিতে হবে নাইট্রেটকে। তাহলে নাইট্রেটের এখানে যেহেতু একাধিক পরমাণু আছে, সেজন্য এটাকে আমরা ব্র্যাকেট দিলাম, আর এর 2 এখানে দিতে হবে, এর 2 দিলাম। নাইট্রেটের 1 এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই জন্য দিইনি। দেখো আমাদের যৌগটা কিন্তু হয়ে গেল। তো আমাদের এখানে বলছে যে বিক্রিয়ার দুটি দ্রবণকে একত্রে মিশ্রিত করলে যে লবণ পাওয়া যায়, তো আমরা দুইটাকে একত্রে মিশ্রিত করলাম, করার পর আমরা জানি লবণ পানি পাই, পানি পেলাম, তাহলে উপরেটা আমাদের কি? লবণ। মানে কোন লবণ পাইছি আমরা? এই যে এই লবণ পাইছি। এখন এই লবণের কথা বলছে, যে লবণ পাওয়া যায় তার মানে এই লবণের কি বলছে? মৌলগুলো শতকরা সংযুক্তি। তার মানে এখানে ম্যাগনেসিয়াম নাইট্রেট এর মৌলগুলো শতকরা সংযুক্তি আমাদের বের করতে বলছে। দেখো কিভাবে বের করব। ম্যাগনেসিয়াম নাইট্রেট শতকরা সংযুক্তি বের করতে গেলে সর্বপ্রথম যেটা প্রয়োজন আমাদের, সেটা হলো আণবিক ভর। এই জন্য আমরা এটার আণবিক ভর বের করে নিব। দেখো ম্যাগনেসিয়াম নাইট্রেট এর আণবিক ভর, ম্যাগনেসিয়াম নাইট্রেট এর আণবিক ভর খেয়াল করো। দেখো এখানে ম্যাগনেসিয়াম একটা আছে, ম্যাগনেসিয়ামের ভর 24, 24 দিলাম, প্লাস প্লাস। নাইট্রেটের ভর 14, 14, তারপরে হচ্ছে প্লাস। অক্সিজেনের ভর 16, তিনটা আছে, 3 16 48, একবারে লিখলাম, গুণন হচ্ছে এদিকে 2। এবার দেখো 24 যোগ 8 4 12, 2 হাতে 1, 4 এর একে 5 আর একে 6, 62 গুণন 2। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? দেখো 24 যোগ 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 124। তাহলে 124 আর 24 কত? 24 24 48, অর্থাৎ 148। তাহলে আমরা এখানে পাচ্ছি ম্যাগনেসিয়াম নাইট্রেট এর আণবিক ভর হচ্ছে 148। এবার এই আণবিক ভর পাইলাম। এখন আমরা প্রত্যেকটার এখানে কয়টা পরমাণু আছে দেখো। এখানে আছে ম্যাগনেসিয়াম, অর্থাৎ মৌল, যেখানে বলছে যেহেতু মৌলগুলোর শতকরা সংযুক্তি। মৌল কয়টা আছে? ম্যাগনেসিয়াম আছে, নাইট্রোজেন আছে, আর হলো অক্সিজেন আছে। এদের আমরা প্রত্যেকের আলাদা আলাদা ভাবে শতকরা পরিমাণ নির্ণয় করবো। তো দেখো আমি উপরে মিশাই দিচ্ছি। দেখো ম্যাগনেসিয়াম প্রথমে আছে, আমরা ম্যাগনেসিয়ামের শতকরা সংযুক্তি নির্ণয় করব। তাহলে দেখো ম্যাগনেসিয়াম এর শতকরা সংযুতি, শতকরা সংযুতি নির্ণয়ের সিস্টেম কি? সিস্টেম হলো যে মৌলের আমরা শতকরা সংযুতি নির্ণয় করব, তার পারমাণবিক ভর গুণন পরমাণুর সংখ্যা হবে উপরে। তাহলে এখানে কোন মৌলের নির্ণয় করতেছি আমরা? এখানে আমরা কোন মৌলের নির্ণয় করতেছি? ম্যাগনেসিয়ামের। তো ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর আমরা জানি কত? 24, 24 দিলাম। ম্যাগনেসিয়ামের পরমাণু এখানে কয়টা আছে? একটা। 1 হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তা ওটা উপরের কাজটা আমাদের শেষ। এবার নিচে কি লিখবো? আণবিক ভর। আণবিক ভর কত? 148। এই যে 148 গুণন হবে আমাদের কি? শতকরা পরিমাণ, অর্থাৎ 100%। এই যে 100%। এখন এটা হিসাব করলে যে পরিমাণটা আসবে, এটা হবে ম্যাগনেসিয়ামের শতকরা সংযুতি। অনুরূপ ভাবে আমরা নাইট্রোজেন ও অক্সিজেনের শতকরা সংযুতিটা বের করে নিব। দেখো নাইট্রোজেন এর শতকরা সংযুতি। তো আমাদের সিস্টেম কি ছিল? যে মৌলটা বলবে তার পারমাণবিক ভর। তার নাইট্রোজেনের পারমাণবিক ভর আমরা জানি 14, 14 লিখলাম, গুণন এখানে কয়টা পরমাণু আছে? আচ্ছা আমি যৌগটা এখানে একটু লিখে দেই। ম্যাগনেসিয়াম নাইট্রেট। এখানে দেখো নাইট্রেট আমাদের দুইটা, নাইট্রোজেন আমাদের দুইটা আছে, এই যে দুইটা নাইট্রোজেন আছে, তাহলে এখানে 2 গুণ হবে আমাদের। 2 হলো নিচে আণবিক ভর। আণবিক ভর কত? 148 গুণন কত পার্সেন্ট? 100%। এখন এটা হিসাব করলে এর পরিমাণটা চলে আসবে। অনুরূপ ভাবে আমরা অক্সিজেনেরও হিসাব করব। অক্সিজেন এর শতকরা সংযুতি দেখো, প্রথমে অক্সিজেনের পারমাণবিক ভর লিখতে হবে 16 লিখলাম, গুণন ওর পরমাণুর সংখ্যা। দেখো অক্সিজেনের পরমাণু কয়টা? এখানে ছিল 3টা, আর বাইরে 2টা, 3 দুগুণে 6টা। অক্সিজেন হচ্ছে 6, গুণন দিলাম, ভাগ হচ্ছে 148, 48 দিলাম, গুণন হচ্ছে 100%। এটা হিসাব করলে এর পরিমাণটা চলে আসবে। দেখো আমরা এখন হিসাব করি। প্রথমটা হচ্ছে 24, আর এখানে উপরে 100, 2400, 2400 ভাগ হচ্ছে নিচে 148, 148। দেখো আমাদের এখানে আসছে 16.21। 16.21। এখানে 16 ছিল, এটাকে আমরা 2 লিখতে পারি। 216 ছিল। তো 16 থাকলে একের পরে 5-এর পরে যদি অধিক সংখ্যা যায়, তখন তার সংখ্যাটা পরের সংখ্যা লেখা যায়। 16 আছে, 16, এটা আমাদের 2 এর কাছাকাছি, 17, 18, 19, তারপরে 2 হবে। এক্ষেত্রে আমরা 1 যোগ করে লিখতে পারি। এটা ম্যাথের নিয়ম, এটা তোমরা দেখে নিবা। দেখো তাহলে আমরা এখানে 2 লিখতে পারি, লিখলাম, অথবা কেউ যদি 1 লেখো তাও হবে। তো পার্সেন্ট আসলো। এবার আমরা এটার পরিমাণ বের করবো। এখানে কত হলো? 14 দুগুণে 28, তাহলে 2800 উপরে, 2800 ডিভাইডেড 148।
এখানে আমরা পাচ্ছি 18.92, এখানেও আছে 918, তো 18 না লিখে আমরা 2 লিখতে পারি, তাহলে 18.92%। এবার পরেরটা আমরা বের করব, অক্সিজেনেরটা 16 গুণন 6, তাহলে 16 গুণন 6, 96 এর সাথে 100, তার মানে 9600 গুণন আনসার গুণন 100, 9600 ভাগ হবে 148, 48 64.86, 64.86 এত পার্সেন্ট। দেখো মৌল তিনটির শতকরা পরিমাণ চাইছে, আমরা কিন্তু মৌলগুলোর মানে এখানে তিনটি মৌল ছিল, তিনটেরই শতকরা পরিমাণ বের করলাম। এটা হলো 16.22%, এখানে হচ্ছে 18.92%, আর হচ্ছে এখানে 64.86%, মানে 86%। এখন দেখো এই যে তিনটা শতকরা পরিমাণ, এটা ঠিক হলো কিনা এটা আমরা বের করতে পারবো তিনটা যোগফল করে। যদি 100% হয় তাহলে ঠিক আছে। যেমন ধরো এখানে 64.8686 যোগ 18.18.92 যোগ কত 16.22 ইকুয়াল দিলাম। দেখো আমাদের একটা 100 মিলে গেছে। যেহেতু এখানে 100% হয়েছে, আমরা এখন বলতে পারি যে এখানে শতকরা পরিমাণগুলো ঠিক আছে। দেখো আমাদের 1 নম্বর প্রশ্ন হলো। এবার আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো ঘ নম্বরে কি বলছে। ঘ নম্বর বলছে বিকার দুটি দ্রবণকে একত্রিত করলে দ্রবণের প্রকৃতি কেমন হবে। আমি এর আগে বোর্ড কোশ্চেনের সমাধানে বলছিলাম এবং লিমিটিং বিক্রিয়কেও বলছিলাম যে যদি কখনো বিক্রিয়ার প্রকৃতি নির্ণয় করতে বলে তাহলে আমাদের কি করতে হবে, সর্বপ্রথম লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে। কেন? কারণ আমাদের দেখতে হবে যে বিক্রিয়ার দ্রবণে কে অবশিষ্ট আছে, কে শেষ হয়েছে, ওটা বের করতে পারলে আমরা বুঝতে পারবো যে কে অবশিষ্ট আছে। যে অবশিষ্ট থাকবে তার উপরেই কিন্তু বিক্রিয়ার প্রকৃতিটা নির্ভর করবে। কারণ যে শেষ হবে তার উপর নির্ভর করবে না, কারণ ওই দ্রবণের মধ্যে সে নাই। যে থাকবে তার উপরে বিক্রিয়ার প্রকৃতি নির্ভর করবে। এই জন্য আমাদের লিমিটিং বিক্রিয়কের হিসাবটা করে নিতে হবে। দেখতে হবে যে কে শেষ হয়েছে আর কে আছে, এটা আমাদের দেখতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আগে বিক্রিয়াটা লিখবো। দেখো ঘ নম্বর, আমরা যদিও গ নম্বরে বিক্রিয়াটা করে ফেলছি, ওইটা দেখেও উঠাইতে পারি। আমাদের বিক্রিয়ক ছিল ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস নাইট্রিক অ্যাসিড HNO3। বিক্রিয়া করে আমরা পাইছিলাম হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রেট আর হচ্ছে পানি পাইছিলাম। এবার দেখো আমাদের যেহেতু এখানে হিসাব সংক্রান্ত কাজ, সুতরাং আমাদের এখানে করতে হবে, সমতাকরণ করতে হবে, কারণ হিসাবে সমতা করতে হয়, আর না হলে কিন্তু ভুল হবে। এখন দেখি আমার সমতা আছে কিনা। ম্যাগনেসিয়াম একটা একটা ঠিক আছে, হাইড্রোজেন এখানে দুইটা, একটা তিনটা, এখানে হাইড্রোজেন দুইটা, হাইড্রোজেনের পরিমাণটা ঠিক নাই। অক্সিজেন দুইটা, তিনটা পাঁচটা, এখানে অক্সিজেন 3 দুগুণে 6টা, একটা 7টা, আমি ঠিক নাই। নাইট্রোজেনটা এখানে হচ্ছে কয়টা, একটা, এখানে দুইটা, নাইট্রোজেনও ঠিক নেই। তাহলে আমাদের এখানে এখন পরিমাণগুলো ঠিক করতে হবে। দেখো এখানে যদি দুইটা নাইট্রোজেন, এখানে একটা, তার মানে আমরা এখানে সামনে যদি 2 দেই, নাইট্রোজেন কিন্তু মিলে যাচ্ছে। দেখো নাইট্রোজেন দুইটা মিললো। এবার হাইড্রোজেনটা এখানে বেশি হলো, হাইড্রোজেন এখানে দুইটা, দুইটা 4টা, এখানে হাইড্রোজেন দুইটা, তার মানে এখানে সামনে যদি আমরা 2 দেই তাহলে কিন্তু হাইড্রোজেনও মিলে যাচ্ছে, তাও 4 মিলছে। তাহলে এখন আমাদের দুইটা মৌল মিলছে, আর আগে থেকে ম্যাগনেসিয়াম কিন্তু মিলছিলই। এখন শুধু অক্সিজেনটা দেখলেই হলো। দেখো ম্যাগনেসিয়াম আগে থেকে একটা একটা ছিল, নাইট্রোজেন আমরা এখানে মিলাইলাম দুইটা, এখানে দুইটা মিলাইলাম, হাইড্রোজেন এখানে দুইটা, দুইটা 4টা, এখানে হাইড্রোজেন মিলাইলাম। এখন খালি শুধু অক্সিজেনটা মিললেই হয়ে যায়। যেহেতু সবগুলা মিলছে, অক্সিজেন এমনি মিলে যাবে। দেখো এখানে অক্সিজেন কত, 3 দুগুণে 6টা, আর এখানে দুইটা, 6 আর 2 8টা, এখানে দেখো কয়টা, 3 দুগুণে 6টা, 6 আর 2 8টা, দেখো অক্সিজেনও মিলে গেছে। তার মানে আমাদের সমতাকরণ কিন্তু শেষ। এবার আমরা কি করব, হিসাব করব। লিমিটিং বিক্রিয়ক করতে হবে, কারণ এর দ্রবণের প্রকৃতি নির্ণয় করতে হবে। তো লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করতে গেলে আমাদের বিক্রিয়কের প্রকৃতি নির্ণয় করতে হয়। বিক্রিয়কের ক্ষেত্রে আমাদের দেখতে হয় কি অবশিষ্ট আছে, অর্থাৎ লিমিটিং বিক্রিয়ক করতে হবে। সুতরাং আমরা বিক্রিয়কের এটারও ভর বের করব, এটারও ভর বের করব। তো আমি এর আগেও বলছিলাম যে এদের ভর বের করার আগে তুমি আগে দেখে নিবা যে যার যার ভর বের করতেছো তাদের গ্রাম এককের পরিমাণ আছে কিনা, তাহলে অঙ্কটা সহজ হবে। তো এখন আমরা একটু দেখে আসি এটার গ্রাম এককের পরিমাণ আছে কিনা, এটার গ্রাম এককের পরিমাণটা আছে কিনা। তো দেখো তো এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এই যে আছে 10 গ্রাম, এটা আছে, তার মানে এটার কিছু করতে হবে না। এখন এটার দেখতে হবে, এটার এই যে নেই, দেখো এটার কোনো গ্রামের পরিমাণ নাই। তাহলে এই পাত্র থেকে আমাদের আগে গ্রাম এককের মানটা বের করে নিতে হবে কার, নাইট্রিক অ্যাসিডের। তাহলে আমরা বিকার বি এর ক্ষেত্রে, বি এর ক্ষেত্রে আমরা এখান থেকে কি করবো, নাইট্রিক অ্যাসিডের পরিমাণ বের করবো। আর পরিমাণ মানে ডাব্লিউ বোঝায়,
আর ডাব্লিউ সূত্র আমরা জানি ডাব্লিউ ইকুয়াল এস এম ভি ডিভাইডেড 1000, একদম সহজ একটা সূত্র। এখানে মানগুলো বসে আমরা আগে বিকার বি এর মানটা বের করে নিব, নেওয়ার পরে আমাদের এটার হিসাব করতে হবে, করে লিমিটিং বিক্রিয়টা বের করতে হবে। তো দেখো এখানে আমরা কি মান বসাই দিই, এস এর মান আমি এখানে 6টা মান তুলতেছি না, তোমরা তুলেও দেখো। এস এর মান হচ্ছে 0.5, এই যে 0.5 গুণন এম এর মান কত, এম এর মান হচ্ছে নাইট্রিক অ্যাসিড, তাহলে এটার আণবিক ভরটা হিসাব করে নিতে হবে। নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর কত পাচ্ছি দেখো তো, নাইট্রিক অ্যাসিড এইচ আছে 1 যোগ নাইট্রোজেন 14 যোগ 3 16 কত হয় 48, এই 16 গুণন 3 48, তাহলে এখানে আমরা পাচ্ছি তাহলে কত 48 49 আর এখানে 14, তাহলে 50 আর 13 63 63, তাহলে দেখো এখানে হচ্ছে 63 গুণন ভি এর মান কত দেওয়া আছে, এখানে ভি এর মান দেখো 250 মিলিলিটার, তো ভি এর মান হচ্ছে 250 ডিভাইডেড 1000। এখন দেখি আমাদের এটা পরিমাণটা কত আসে। তো দেখো 0.5 গুণন 63 গুণন 250 ইকুয়াল করলাম 7875 আসবে। এবার এটাকে আমরা 1000 দ্বারা ভাগ দিব, ভাগ হচ্ছে 1000, দেখো মান চলে আসলো 7.7875। তো এখানে আমরা মান পাইলাম 7.875 এত গ্রাম। আমাদের এই যে এটার পরিমাণ ছিল না সেটা কিন্তু চলে আসলো, এটা কত 7.875। এবার আমরা এটা মিশিয়ে দিচ্ছি। তোমরা এই পরিমাণটা আগে দেখবা যে কোনটা নাই সেটা আগে উপরে বের করে নিবা, তারপরে বিক্রিয়াটা লিখবো। এবার দেখো এখন আমাদের বিক্রিয়কের হিসাব করলে হবে, অসুবিধা নেই, যেহেতু দুইটারই গ্রাম পরিমাণটা আছে। এটার গ্রাম পরিমাণ পাইলাম আমরা, আর এটার পরিমাণ 10 গ্রাম তো আগে থেকেই ছিল। এখন আমরা দুইটারই হিসাব করব। দেখো এখানে ম্যাগনেসিয়ামের ভর কত 24 দিলাম, প্লাস অক্সিজেন কত, অক্সিজেন হচ্ছে 16 যোগ এখানে হচ্ছে 1, আর এটার সাথে গুণ আছে 2 দিলাম। এখন দেখো 24 থাকলো, প্লাস 16 আর 17, 17 দুগুণে হচ্ছে 34। তো হিসাব করলে আমরা এখান থেকে পাচ্ছি 4 4 8 আর 3 আর 2 হচ্ছে 5, অর্থাৎ 58 গ্রাম। আর এটার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, একটু আগে দেখলাম হিসাব করে আমরা গ নম্বর মানে এটার যে পরিমাণ বের করলাম সেখানে দেখলাম যে এটার পরিমাণ হচ্ছে 63, তার সামনে হচ্ছে 2 গুণন। তো 63 3 দুগুণে কত হবে, এখানে দেখো 6 আর 6 সরি 3 দুগুণে 6 আর 6 দুগুণে 12, অর্থাৎ 126 গ্রাম। তো দেখো আমাদের এখানে দুইটার ভরটা চলে আসছে। এবার আমরা লিমিটিং বিক্রিয়া যেভাবে করি, এটার সাথে এটার প্রয়োজন অথবা এটার সাথে এটার প্রয়োজন, যে কোনো একটা লিখে দিলেই হবে, কোনো অসুবিধা নাই। তো আমরা দেখো এটার সাথে এটাই করি, এইদিকে যেহেতু এটাই আছে এদিকে রাখি, তাহলে আমরা এখানে লিখবো এখন যে 98 গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, যে কোনো একটা আগে আবার যে কোনো একটা পরে লিখলে অসুবিধা নেই। তুমি যদি কও এইটাকে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডটাকে এইদিকে রাখবা আর এই নাইট্রিক্সকে ওইদিকে নিবা তাও হবে, আবার এই যদি কও এইটাকে আমি আগে নিবো এটাকে ওইদিকে নিবো তাও হবে, যেটা ইচ্ছা করতে পারো। তো দেখো এত গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এর সাথে প্রয়োজন, এটা আমরা লিখবো, প্রয়োজন বা বিক্রিয়া করে লিখতে পারো। কত গ্রাম দেখো তো 126 গ্রাম, 126 গ্রাম কাকে প্রয়োজন, 126 গ্রাম নাইট্রিক অ্যাসিডকে প্রয়োজন, অর্থাৎ HNO3 এটাকে প্রয়োজন। দেখো অতএব আমরা ঐকিক নিয়মে লিখতে পারি 1 গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে প্রয়োজন, তাহলে কি হবে দেখো উপরে হবে 126 আর এটা গিয়ে নিচে ভাগ হবে 58। এত অতএব আমাদের এটা কে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এর পরিমাণ যেহেতু এখানে হিসাব করতেছি তাই এর পরিমাণটা এখানে বসবে। দেখো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কত 10 গ্রাম, এই যে এখানে 10 গ্রাম দেওয়াই আছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এই 10 গ্রাম থেকে আমরা দেখবো কতটুকু লাগে। 10 গ্রাম এর সাথে প্রয়োজন, তাহলে কি হবে 10 একের থেকে বড় গুণ হবে, অর্থাৎ উপর হবে 126 গুণন 10 ডিভাইডেড নিচে হচ্ছে 58। এখন হিসাব করলে দেখি আমাদের কত মান আসে। তাহলে 126 গুণন 10 অর্থাৎ 1260 ভাগ 58, আমরা পাচ্ছি 21.72। দেখো আমরা পাচ্ছি 21.72 এত গ্রাম। এখানে খেয়াল করে দেখো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড 10 গ্রামের সাথে প্রয়োজন নাইট্রিক অ্যাসিডের প্রয়োজন হচ্ছে 21.72 গ্রাম, কিন্তু আমাদের বিক্রিয়ার ক্ষেত্রে বিকারে নাইট্রিক অ্যাসিড দেয়া আছে কতটুকু, মাত্র 7.875 গ্রাম। তাহলে দেখো তো ওর পরিমাণটা কম আছে না, আর যেটার পরিমাণ তো কম থাকে সেটা তো আগেই শেষ হয়ে যাবে। আমার প্রয়োজন 21.72, দিয়ে রাখছে এখানে মাত্র 7 পয়েন্ট, তাহলে এর 10 গ্রামকে কি ও শেষ করতে পারবে? অবশ্যই পারবে না, কারণ 10 গ্রামকে শেষ করার জন্য এটার প্রয়োজন 21 গ্রাম, কিন্তু দেওয়া আছে কয় গ্রাম, 7.87 গ্রাম, তার মানে ওই আগেই শেষ হয়ে যাবে।
এর আরো অনেক গ্রাম প্রয়োজন। দেখো এই যে এখান থেকে এটা মাইনাস করলে কত গ্রাম প্রয়োজন সেটা বের হয়ে যাবে। তো যেহেতু এটার আরো প্রয়োজন, আর প্রয়োজন কার, যার শেষ হয় তারই প্রয়োজন। তো দেখো এখানে আমাদের কি নাইট্রিক অ্যাসিডটার পরিমাণ 21.72 গ্রাম প্রয়োজন বিক্রিয়া করার জন্য এর 10 গ্রামের সাথে, কিন্তু বিক্রিয়া নিয়ে আসে 7.87 গ্রাম, মানে এটা অনেক কম আছে। আর যেটা কম থাকে সেটা কি হয়ে যায়, শেষ হয়ে যায়। সুতরাং আমরা বলতে পারি এই বিক্রিয়ায় নাইট্রিক অ্যাসিডটা শেষ হয়ে যাবে। নাইট্রিক অ্যাসিড কি হবে, শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে তোমাকে এখানে লিখতে হবে যে এটা আরো প্রয়োজন, আগে প্রয়োজনটা দেখাইতে হবে। তো এখানে লিখবা নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড আরো প্রয়োজন, আরো প্রয়োজন, প্রয়োজন কত এখান থেকে মাইনাস করতে হবে। 21.72 মাইনাস কত ছিল 7.875, এটা মাইনাস করে দেখো কত আসে। 21.72 মাইনাস 7.875 ইকুয়াল 13.84, 13.68। এত গ্রাম আরো প্রয়োজন, এত গ্রাম শর্ট আছে। যেহেতু এই বিক্রিয়ায় দুটো দ্রবণের মধ্যে নাইট্রিক অ্যাসিডটা এত গ্রাম শর্ট আছে, কাজেই এইটা বিক্রিয়া থেকে আগেই শেষ হয়ে যাবে। অর্থাৎ এই দ্রবণে নাইট্রিক অ্যাসিডের কোনো পরিমাণই আর অবশিষ্ট থাকবে না, অর্থাৎ নাইট্রিক অ্যাসিডটা থাকবে না। যেহেতু নাইট্রিক অ্যাসিড থাকবে না, তাহলে আমরা কি বলতে পারি, যেহেতু নাইট্রিক অ্যাসিড থাকবে না তাহলে আমরা বলতে পারি যে এই বিক্রিয়ায় আমাদের অবশিষ্ট থাকবে হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এখানে লিমিটিং বিক্রিয়ক আমরা পাইলাম কি, আমরা এখানে লিমিটিং বিক্রিয়ক পাইলাম কি, লিমিটিং বিক্রিয়া পাইলাম নাইট্রিক অ্যাসিড, অর্থাৎ নাইট্রিক অ্যাসিডটা বিক্রিয়া থেকে শেষ হয়ে গেছে। যদি নাইট্রিক অ্যাসিড শেষ হয় তাহলে কি অবশিষ্ট কে থাকবে, দেখো তো, অবশিষ্ট থাকবে, দুইটাই তো একসাথে ছিল, নাইট্রিক অ্যাসিডটা শেষ, তাহলে অবশিষ্ট থাকবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, না ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকবে। এখন বিক্রিয়ার প্রকৃতি তাহলে কিসের উপর নির্ভর করবে, যে অবশিষ্ট থাকবে তার তার উপর নির্ভর করবে। তো নাইট্রিক অ্যাসিড তো শেষ, তাহলে ওর কোনো কাজই নেই, আছে কে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এর প্রকৃতি যা হবে এখন দ্রবণের প্রকৃতি তাই হবে। কেন, কারণ হচ্ছে এইটা তো শেষ হয়ে গেছে, কারণ এর উপরে নির্ভর করবে। এখন যদি এ শেষ হতো ওই থাকতো তাহলে ওর উপর নির্ভর করতো, যেহেতু নাইট্রিক অ্যাসিডটা শেষ তাহলে ওর কোনো কথাই নাই। এখন আছে কে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে তার উপরে কি করবে বিক্রিয়া প্রকৃতি নির্ধারণ হবে বা নির্ভর করবে। তাহলে এখানে যেহেতু ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আমরা জানি ওএইচ, তাহলে সেটা ক্ষার হয়, এটা যেহেতু ক্ষারধর্মী, এটা যেহেতু ক্ষারধর্মী, তার মানে বিক্রিয়ার প্রকৃতি কেমন হবে, বিক্রিয়ার প্রকৃতিটা হবে ক্ষারীয়। দেখো আমাদের খ নম্বর প্রশ্ন সমাধান হয়ে গেল। আশা করি তোমাদের এই সংক্রান্ত আর কোনো সমস্যা থাকবে না। আমি এর আগেও একটা বিক্রিয়ার প্রকৃতি নির্ণয় করাইছিলাম, ইনশাআল্লাহ আজকে করে দিলাম। ইনশাআল্লাহ বিক্রিয়ার প্রকৃতি নিয়ে কোনো সমস্যা থাকবে না। আমাদের খেয়াল রাখতে হবে, যদি প্রকৃতি নির্ণয় করতে বলে আগে লিমিটিং বের করে দেখবো কে শেষ হয়েছে, যে শেষ হয়েছে ওই বাদ থাকে, যে থাকবে তার ধর্মের উপর নির্ভর করে বলবো বিক্রিয়ার প্রকৃতি এমন হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আগামী ভিডিও পর্যন্ত, আগামী দিন আমি অন্য কোনো বোর্ডের কোশ্চেন নিয়ে আসবো। আগামী ভিডিও পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পাশে থাকো, ইনশাআল্লাহ ভালো কিছুই পাবা। তোমাদের একটু হেল্প করার জন্য, তোমাদের পড়াটাকে একটু সহজ করার জন্য আমি পাশে আছি। আগামীতেও থাকবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাহে তো থাকবো। তো আগামী সময় পর্যন্ত, আগামী দিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।